দীর্ঘদিন আমার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট ছিল না, এই কারণে আপডেট দিতে আপনাদের সামনে আমি আসিনি। এখন ট্রাইব্যুনাল সম্পর্কে এবং এছাড়াও 28 তারিখে ডিলিটেড এবং এখনও যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন এরকম ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে আমি আপনাদের সামনে এলাম। বিশেষ করে ট্রাইব্যুনাল সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছিলেন, স্পেশালি যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হওয়ার পরে ট্রাইব্যুনালে অ্যাপিল করে বর্তমানে বিচারাধীন রয়েছেন, ওনাদের ট্রাইব্যুনালের অধীনে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। যে পদ্ধতি সেটা কেমন হবে সেটা নিয়েই আলোচনা করছি। ইতিমধ্যে যে ব্লক অফিস রয়েছে বিভিন্ন এলাকায়, সেই ব্লক অফিসে যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ট্রাইব্যুনালের নামগুলো ছিল তাদের নামে নোটিশ ইস্যু হচ্ছে। সেই নোটিশটা ব্লক অফিসে আসছে। সেই ব্লক অফিস থেকে আপনার এলাকার যে সংশ্লিষ্ট বিএলও রয়েছে সেই বিএলওর হাতে ওগুলো তুলে দেওয়া হচ্ছে এবং তিনি সেই নোটিশগুলো বাড়ি বাড়ি বিলি করছেন। হিয়ারিং নোটিশগুলো, ট্রাইব্যুনাল হিয়ারিং নোটিশগুলো বাড়ি বাড়ি গিয়ে বিলি করছেন। এই যে নোটিশটা আপনি পাচ্ছেন, এই নোটিশের মধ্যে কিন্তু আবার ডকুমেন্টস উল্লেখ থাকছে, মানে কি কি ডকুমেন্টস আপনি ওখানে নিয়ে যেতে পারবেন হিয়ারিংয়ের বা আপনার নিয়ে যাওয়া উচিত, এগুলো ওখানে উল্লেখ থাকছে। তার মধ্যে আধার কার্ড কিন্তু থাকছে। আধার কার্ড অন্যতম একটা ডকুমেন্ট, অতএব টেনশনের কিছু নেই, আপনি আধার কার্ডটা ওখানে কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট শো করাতে পারবেন। এবার কিভাবে হিয়ারিংটা হবে সেটা একটু ডিসকাস করে নেওয়া যাক। প্রথমে আপনার বাড়িতে নোটিশ আসবে, বিএলও আপনাকে আপনার হাতে নোটিশটা ধরিয়ে দেবে। ধরিয়ে দেওয়ার পর আপনাকে অবগত করে দেবে ব্যাপারটা সম্পর্কে। এই নোটিশে আপনার যে সময় এবং তারিখ সেটা উল্লেখ থাকবে, কোন তারিখে কোন সময়ে আপনাকে আপনার ব্লক অফিসে গিয়ে উপস্থিত হতে হবে। এবার আপনারা বলছেন যে ট্রাইব্যুনালে কেন নয়, ব্লক অফিসে কেন? কারণ হিয়ারিংটা ব্লক অফিসেই হবে, ট্রাইব্যুনালে যেখানে জজ সাহেব বসবেন সেখানে গিয়ে নয়। সম্পূর্ণ শুনুন, তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আপনি যে ব্লক অফিসে রয়েছেন সেই ব্লক অফিসের আন্ডারে যে আপনার বাড়ি, সেখানেই আপনার হিয়ারিংটা হবে এবং সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো ওখানে উপস্থিত হওয়ার আগে আপনাকে কিছু ডকুমেন্টসগুলোকে সাজিয়ে নিতে হবে যেগুলো আপনার রয়েছে, এবং ওখানে যে ডকুমেন্টসগুলো মেনশন থাকবে, উল্লেখ করা থাকবে যে এই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে আসবেন, সেগুলো আলাদা একটা প্যাকেট করে রাখবেন বা সাজিয়ে রাখবেন, একটা ফাইল করে রাখবেন, এগুলো আলাদা। এবং আপনার বাড়ির আরও যদি পুরনো কোনো ডকুমেন্টস থেকে থাকে, যেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, আপনার লেগাসি প্রুফ, লিঙ্কেজ প্রুফ, এগুলোও নেবেন, কিন্তু এগুলো অন্য ফাইলে রাখবেন। একদম গুছিয়ে কাজটা নিয়ে তারপরে হচ্ছে আপনি ব্লক অফিসে গিয়ে উপস্থিত হবেন। এই যে আপনি উপস্থিত হবেন নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ের কিছুটা, মানে সময়ের কিছুটা আগে, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি ওখানে গিয়ে উপস্থিত হবেন। সঙ্গে থাকবে আপনার বিএলও, অর্থাৎ প্রত্যেকটা যে ব্যক্তির হিয়ারিং হবে সেই ব্যক্তির সাথে কিন্তু হিয়ারিং হবে বিএলওরও। অর্থাৎ আপনি একা নন, যার হিয়ারিং হবে উনি যেমন ভিডিও কনফারেন্সের সামনে থাকবেন, জজ সাহেব কিন্তু ভিডিও কনফারেন্সে ওখান থেকে শুনানি করবেন। এবং উনি কি দেখে হিয়ারিং করবেন, কারণ এই যে বিএলও আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে যখন যাবে আপনার যে ডকুমেন্টসগুলোর মেনশন ওখানে করা থাকবে, সেই ডকুমেন্টসগুলো সম্ভবত উনি আগেই কালেক্ট করবে, এবং কালেক্ট করার পর হয় উনি সেগুলোকে আপলোড করে দেবে, বা এগুলো ব্লক অফিসে পৌঁছে দিলে ব্লক অফিস সেগুলো মেইল করে দেবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে যিনি জজ সাহেব, যিনি আপনার কেসটা দেখবেন, ওনার কাছে আগেই সেই ডকুমেন্টসগুলো মেল করা থাকবে, এবং আপনি এখানে বসবেন, পাশে আপনার ডিএলও বসবে, দুজনেই ভিডিও কনফারেন্সে জজ সাহেবের সঙ্গে কথা বলবে। জজ সাহেব এখানে কিছু প্রশ্ন উত্তর আপনাকে কিছু প্রশ্ন করবে, যার উত্তর আপনাকে দিতে হবে, এবং সঙ্গে বিএলওকে প্রশ্ন করবে। বিএলওকে যে প্রশ্নটা করবে সেটা স্বভাবতই এটা যে আপনি ওনাকে চেনেন, জানেন কি না, এবং উনি সত্য বলছে কি না। তারপরে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করেছেন, কী কী ডকুমেন্ট আপনি বিএলওকে দিয়েছেন এই যে হিয়ারিংয়ের জন্য। তো সেগুলো আপনি একটু মুখস্থ করে যাবেন, তাতে করে আপনার কেসটা হিয়ারিংয়ের সুবিধা হবে। সেগুলো মুখস্থ করে যাবেন, কী কী দিয়েছেন বিএলওকে সেটা ওখানে বলবেন, এবং সেই ডকুমেন্টসগুলো ফিজিক্যালি আবার ওখানে আপনার দেখতে চাইতে পারে, বা ওখানে যিনি আধিকারিক আছেন ওনাকে জমা দিতে বলতে পারে, উনি সেগুলো ভেরিফাই করে যে অরিজিনাল কিনা ইত্যাদি সেগুলো ওনাকে আবার জিজ্ঞেস করতে পারে। কিন্তু কি কি প্রশ্ন করা হবে আপনাকে এই সম্পর্কে যতদিন না হিয়ারিং শুরু হচ্ছে এটা কিন্তু বলা যাবে না, কারণ জজ সাহেব তো কাউকে বলে পাঠায়নি। ইটস আ কাইন্ড অফ ইন্টারভিউ, এটা এক ধরনের ইন্টারভিউ বলতে পারেন। এবার ইন্টারভিউতে কাকে কি প্রশ্ন করবে এটা তো আগে থেকে নির্ধারিত থাকে না, তাই ওখানে আপনি যখন উপস্থিত হবেন আপনাকে কী ধরনের প্রশ্ন করবে সেটা তো এখানে আমি বলে দিতে পারি না জজ সাহেবের মনে কী প্রশ্ন আছে। তবে এটা জেনে যাবেন যে আপনার যে নোটিশটা এসেছিল
লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সেখানে যে কারণটা উল্লেখ আছে এটা কিন্তু জেনে যাবেন, অর্থাৎ কী কারণে আপনাকে ডিলিট করা হয়েছে। আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নোটিশটা এসেছিল সেখানে কী লেখা ছিল? লেখা ছিল হয় 6 জনের বেশি ভাই বোন, কিংবা আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ রয়েছে, কিংবা লিঙ্কেজ পার্সনের সঙ্গে আপনার নামটা লিঙ্ক করা যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি যে কারণগুলো ওখানে উল্লেখ করা আছে এটা কিন্তু দেখে যাবেন এবং সেই নোটিশটাও পারলে সঙ্গে রাখবেন। কিন্তু আপনি পড়াশোনা না জানলে আপনার যে পুরোনো নোটিশটা আছে লজিক্যাল ডিসক্রিপেন্সির, এটা কাউকে দেখিয়ে ভালো করে বুঝে নেবেন, যাতে করে আপনার কথা বলতে সুবিধা হয়। যদিও আপনার অসুবিধার কিছু নেই, কারণ পাশে আপনার বিএলও রয়েছে এবং তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এখানে, এবং আপনার কিছু প্রশ্নের উত্তর আপনার কিছু প্রশ্ন উনাকেও করা হতে পারে এবং উনিও সেগুলোর কিন্তু উত্তর দেবে। এটা ছিল ট্রাইব্যুনালে যে হিয়ারিং হতে চলেছে, এবং এই যে ট্রাইব্যুনালে হিয়ারিং হতে চলেছে এটা কিন্তু অতি সত্বর, প্রসেস অলরেডি শুরু হয়েছে। হয়তো আগামী সপ্তাহে সোমবার থেকে আপনারা আপডেটগুলো পাওয়া শুরু করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মনে রাখা জরুরি, সেটা হচ্ছে এই যে হিয়ারিং প্রক্রিয়াটা চলবে এটা কিন্তু অত্যন্ত স্লো মোশনে চলবে। অর্থাৎ প্রত্যেকটা বুথে ধরুন হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল, ধরুন যে 100 জন মানুষ ডিলিটেড রয়েছে, কিংবা 100 জন মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বর্তমানে ট্রাইব্যুনালে রয়েছে। তো এই 100 জনের মধ্যে থেকে 2 থেকে 5 জন করে নোটিশ পাবেন। এই 2 থেকে 5 জনকে নোটিশ ধরানো হবে। ইনাদের হিয়ারিং হয়ে গেলে যারা নেক্সট আবার 3-4 জনকে নোটিশ ধরানো হবে। এইভাবে ধীরে ধীরে প্রক্রিয়াটা কিন্তু এগোবে স্মুথলি। এ কারণে কিন্তু ঘটনাটা সময় সাপেক্ষ। তো আপনাদের এখনও যদি ডকুমেন্ট কারেকশনের ব্যাপার থাকে সেটা কিন্তু আপনি করে নিতে পারেন। এবং এই কথাটা আপনারা জেনে রাখুন, ট্রাইব্যুনাল মানে বিচার ব্যবস্থা। ইসিআই যেমন আপনাকে 2002-এর যে পেপারটা একটা দিয়েছিল, লিস্ট তালিকা, এসআইআর তালিকা 2002, এবং সেখানে আপনার নামটাকে যে লিঙ্ক করতে বলেছিল এবং এটাকেই ফাইনাল মানদণ্ড করেছিল, ট্রাইব্যুনালে কিন্তু এমনটা হবে না। ট্রাইব্যুনালে আপনাকে ডকুমেন্টস দেখাতে বলবে এবং আপনি ভারতীয় কিনা, আপনি অথেন্টিক বলছেন কিনা, এগুলো প্রমাণের চেষ্টা করা হবে। যদি আপনি অথেন্টিক ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার 18 বছরের উপরে যদি বয়স হয়ে থাকে তাহলে আপনার ভোটাধিকারের অধিকারও আছে এবং এই অধিকার ট্রাইব্যুনাল খর্ব করবে না। অতএব আতঙ্কিত একদম হবেন না। খুব সিম্পলি আপনি মেন্টাল প্রিপারেশন নিন এবং যে ডকুমেন্টসগুলো আপনি ওখানে নোটিশটাতে লেখা আছে ওগুলো একটু দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, মুখস্থ করে নেবেন যে আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন, কী কারণে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম এসেছিল এবং ডিলিট হয়েছিল, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে গিয়ে যে হিয়ারিংটা হয়েছিল সেখানে আপনি কী কী ডকুমেন্টস জমা করেছিলেন এগুলোও একটু জেনে যাবেন। আপনার কাছে যদি রিসিপ্ট কপি থাকে সেটাও নিয়ে যাবেন এবং দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করবেন যে স্যার আমি এই ডকুমেন্টসগুলো ওখানে দিয়েছিলাম, এবং চেষ্টা করবেন যে ডকুমেন্টসগুলো ওখানে দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো একটা আলাদা ফাইলে নিয়ে যাওয়ার। যেগুলো আপনার বর্তমান ট্রাইব্যুনালের নোটিশ আসবে সেখানে যে ডকুমেন্টসগুলো মেনশন থাকবে সেটার আলাদা ফাইল, এবং আগের আপনার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ের যে ফাইলটা আছে, যদি আপনি হিয়ারিং করে থাকেন সেখানে যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন যদি আপনার রিসিভ কপি থাকে তাহলে সেই ফাইলগুলো আলাদা করবেন, এবং আরও আপনার যে লিঙ্কেজ এবং লেগাসি প্রমাণের যদি কোনো পেপারস থাকে তাহলে সেটাও একটা আলাদা ফাইল করে নিয়ে যাবেন। ওখানে যেটাই উনি দেখাতে বলবে আপনি কিন্তু বের করে দেখাতে পারবেন। তো এই ছিল ট্রাইব্যুনালের আপডেট। এবার আরেকটা আপডেট হচ্ছে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন ওখান থেকে ডিলিট হয়ে যারা ট্রাইব্যুনালে এসেছেন ইনাদের বিচার প্রক্রিয়া তো তবুও শুরু হতে যাচ্ছে। ইনাদের একটা রিলিফ কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ইনারা পেতে পারেন। কিন্তু আরেক দল আছে এবং সেখানে প্রায় 22 থেকে 23 হাজার মানুষ আছে যারা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছেন। এখনও আন্ডার অ্যাডজুডিকেশন মানে যে প্রক্রিয়া থেকে মানুষ ট্রাইব্যুনালে এসেছিল সেই প্রক্রিয়াতেই এখনও পড়ে আছে 22 থেকে 23 হাজারের মতো মানুষ। এটা আনন্দবাজার খবরে পাবলিশ হয়েছিল এবং আমাকে একজন ডিটেলস পাঠিয়েছে। সেই ডিটেলসটা পারলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কোথায় কতজন মানুষ এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। ওনাদের কিন্তু কোথাও অ্যাপিল করারও জায়গা নেই এবং হিয়ারিংয়েরও কিন্তু এখন আপাতত কোনো আপডেট আমার কাছে নেই। আন্ডার অ্যাডজুডিকেশনে যে সমস্ত জজ সাহেবরা হিয়ারিংয়ে ছিলেন ওনারা আর আছেন কি না, হিয়ারিং করছেন কি না জানা নেই। অতএব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাটা খুব জরুরি। কর্তৃপক্ষের যদি আমার এই ভিডিওটা পৌঁছে থাকে তাহলে অনুরোধ করব ওনাদের একটা আপডেট দিন এবং ওনাদের দ্রুত হিয়ারিংয়ের ব্যবস্থা গ্রহণ করুন। মানুষগুলো যেন, যারা অথেন্টিক ভোটার তারা যেন তালিকায় অতি দ্রুত ফিরে আসতে পারে এবং দুশ্চিন্তামুক্ত হয়। সবচাইতে বড় কথা, প্রত্যেকটি মানুষ যারা ট্রাইব্যুনালে রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন কিংবা 28 তারিখে ডিলিটেড রয়েছেন ডিওর আন্ডারে যাদের হিয়ারিং হওয়ার কথা, কারো কিন্তু হিয়ারিং এখনও শুরু হয়নি এবং মানুষ কিন্তু যথেষ্ট টেনশনে রয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন। দায়িত্বশীল নাগরিক হিসেবে
এবং আপনারা দায়িত্বশীল আধিকারিক হিসেবে তাদের এই দুশ্চিন্তা মুক্ত করার দায়িত্বটা কিন্তু আপনাদের। তো প্রসেসটা কোন পর্যায়ে রয়েছে তাদেরকে আপডেট দেওয়াটা জরুরি। আপনারা অতি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখি। তো আন্ডার অ্যাডজুডিকেশনে যারা এখনও রয়েছেন তাদের এর বেশি আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার কাছে কোনো আপডেট নেই এর বাইরে। এবং 28 তারিখে যারা ডিলিটেড তাদেরও কিন্তু এর বাইরে কিছু আপডেট নেই, যদিও আমি আশা রাখতে পারি যেহেতু ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে, 28 তারিখে যারা ডিলিটেড তাদেরও কিন্তু বিচার প্রক্রিয়া অতি দ্রুত শুরু হবে। কিন্তু ফাইনাল আমি এখনও কিছু জানাচ্ছি না। যতক্ষণ না আমি ফাইনাল পাচ্ছি ততক্ষণ আপনাদের এই দুটো ব্যাপারে, আন্ডার অ্যাডজুডিকেশন এবং 28 তারিখে ডিলিটেড ব্যাপারে আমি কিছু জানাতে পারবো না। তিনটে বার্তা ছিল, তিনটে বার্তা দিয়ে দিলাম। আর যারা জানতে চেয়েছেন যে আমি ভিডিও কেন করছি না, গুরুত্বপূর্ণ কোনো বার্তা নেই, তাহলে কী নিয়ে ভিডিও করব? সময় আপনাদেরও যথেষ্ট মূল্য আছে, আমার সময়েরও যথেষ্ট মূল্য আছে, এ কারণে ভিডিও করছি না। আবার যখন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসা শুরু হয়েছে আবার আপনারা আপডেট আমার কাছ থেকে পাবেন। গ্যাজেট সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে ভিডিও বানানো হচ্ছে না, কিন্তু বর্তমানে গ্যাজেট সংক্রান্ত ভিড়টা যথেষ্টই কম। আমি প্রচুর মানুষ যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদের গ্যাজেটগুলো করে দিতে পেরেছি, এখনও প্রসেস চলছে প্রচুর মানুষের। এই গ্যাজেট সংক্রান্ত বিষয়ে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের অনুরোধ, আমি সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমাকে কল করবেন, আমি সেই সময় আপনাদের ডিটেলসটা বলে দেব। এবং দিনের বেলা আমি এই মে মাসের 31 তারিখ অবধি বাড়িতেই রয়েছি, অতএব দিনের বেলাতে কল করতে পারেন সকাল 10টা থেকে 3টে অবধি, তারপরে আর নয়। সকাল 10টা থেকে 3টে একটা সময়, এবং তারপর আর কোনো কল নয় 7টা থেকে 9টা পর্যন্ত। আবার গ্যাজেট সংক্রান্ত বা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসার জন্য আপনারা আমাকে কল করতে পারেন, তার আগে কিংবা তারপরে আর কোনো কল নয়। আশা রাখছি আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আমিও একজন মানুষ, আমারও তো বিশ্রামের দরকার আছে। এ কারণেই এই সময়টুকু আমি বেঁধে রাখছি নিজের জন্য, আমার পরিবার রয়েছে তাদেরকেও সময় দিতে হয়, এ কারণেই সব সময় সবার কল নিতে পারি না। তবে ইদানিং আমার ভিড় একটু কম আছে, আপনারা কল করলে আপনাদের সমস্যা আশা রাখছি আমি যতটুকু জানি সমাধান দিতে পারবো। স্পেশালি গ্যাজেট সংক্রান্ত, সেন্ট্রাল গ্যাজেট। আমি স্টেট গ্যাজেট নিয়ে কেউ জিজ্ঞাসা করবেন না, স্টেট গ্যাজেট বন্ধ রয়েছে, স্টেট গ্যাজেট কবে খুলবে আমার জানা নেই, স্টেট গ্যাজেটের কাজ আমি করিও না। এবং সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কে যে বার্তাটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যাদের এফিডেভিট এবং নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে ওগুলো মেনশন করার কোনো দরকার নেই, কারণ ওগুলো সেন্ট্রাল গ্যাজেটে চলবে না। আপনাদের যে ফরম্যাট এফিডেভিট এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা করা থাকে সেটা সেন্ট্রাল গ্যাজেটে চলে না। সেন্ট্রাল গ্যাজেটে আপনি শুধু ফি পেমেন্ট করবেন, সমস্ত দায়িত্ব আমার। আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, সিডি পাবলিকেশন, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক নোটিশ থেকে সিডি তৈরি থেকে শুরু করে যত প্রসেস সব ওই ফিজের মধ্যেই ইনক্লুডেড। আপনাকে শুধু যে ফাইলগুলো আমি পাঠাবো সেগুলো প্রিন্ট করে সিগনেচার করে পোস্ট করতে হবে। এখানে যে 20 থেকে 30 টাকা খরচা হবে এটা আপনার পার্সোনাল, বাকিটা সব আপনার কাছ থেকে যে টাকাটা নেওয়া হচ্ছে তার মধ্যেই ইনক্লুডেড থাকে। ধন্যবাদ।